আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করছিলাম ফরটার্ন প্রোগ্রামিং। তো ফরটার্ন প্রোগ্রামিংয়ের আমরা চ্যাপ্টার 1-এর কিছু বেসিক জিনিস আগের পার্টে আলোচনা করেছি। তো সেগুলো মূলত বইয়ের তোমরা সংজ্ঞা দেখলেই বুঝে যাবে, কারণ ওখানে বোঝানোর তেমন কিছুই নাই। শুধুমাত্র আমি বই থেকে দাগিয়ে দিয়েছিলাম কোন জিনিসগুলো তোমাদের পড়া দরকার, যেগুলো হচ্ছে কম্পিউটারের বেসিক জিনিস ছিল। তো চ্যাপ্টার 2 থেকে আমাদের শুরু হবে ফরটার্ন প্রোগ্রামিংয়ের আসল জিনিস, অর্থাৎ ফরটার্ন প্রোগ্রামিংয়ের পরিচিতি জানব আমরা চ্যাপ্টার 2-তে। তো ফরটার্ন প্রোগ্রামিং হচ্ছে আসলে একটা ভাষা, যেটা হচ্ছে থার্ড জেনারেশনের ভাষা, এবং এটাকে আমরা আরেকটিভাবেই বলতে পারি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উচ্চ স্তরের ভাষার সাথে আমাদের ফরটার্ন প্রোগ্রামিংয়ের যেই ভাষাটা সেটার মিল পাওয়া যায়। তো ফরটার্ন প্রোগ্রামিং হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম। তোমরা সবাই জানো যে আমাদের আইসিটি বই ইন্টারে তোমরা কিন্তু প্রোগ্রামিং নিয়ে কিছু কাজ করে এসেছো। তো সেই প্রোগ্রামগুলোই হচ্ছে আমাদের ফরটার্ন ভাষায় করা হয়, এজন্য এগুলোকে বলা হয় আমাদের ফরটার্ন প্রোগ্রামিং। তো আসলে কম্পিউটার আমাদের যে জিনিসটা বোঝে সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা, যেটা হচ্ছে বাইনারি ভাষা, অর্থাৎ 0 এবং 1। তো কম্পিউটারে মূলত 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। কিন্তু আমরা কম্পিউটারে প্রোগ্রাম রান চালাই, যেটা কম্পিউটারে পরবর্তীতে অনুবাদ করে কম্পিউটারে 0 এবং 1-এ আমাদের কনভার্ট করে। তো আমরা যেই প্রোগ্রামটা কম্পিউটারে চালাই সেটাই হচ্ছে আমরা ফরটার্ন ভাষায় সেই প্রোগ্রামটা করি। তো ফরটার্ন ভাষায় সেই প্রোগ্রামটা আমরা করি, যেই ফরটার্ন প্রোগ্রামটা হচ্ছে আমরা মানুষরা বুঝি। আমরা মানুষরা এই ফরটার্ন প্রোগ্রামটা কম্পিউটারে রান করাই। যেমন তোমরা দেখবে যে 1 থেকে 100 পর্যন্ত তোমরা যদি সংখ্যাগুলো যোগ করো, তো এই যোগটা কিন্তু কম্পিউটার 0 এবং 1 অর্থাৎ বাইনারিতেই করে, কিন্তু আমরা সেখানে একটা প্রোগ্রাম রান করাই, যার ফলে কম্পিউটার আমরা যে কোনো সংখ্যা দিলেই সেটাকে যোগ করে দেখাই। তো এই যেই ভাষাটা বা যেই প্রোগ্রামটা, এটাই হচ্ছে আমাদের ফরটার্ন ভাষায় প্রোগ্রামিং আমরা চালনা করি। তো সেটাই হচ্ছে ফরটার্ন প্রোগ্রাম, এবং আমাদের এই ফরটার্ন প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় আমাদের রূপান্তর করে এর অনুবাদক, অর্থাৎ কম্পিউটারের যে ভাষা বাইনারি ভাষা সেটাকে, বা মেশিনের ভাষা, বাইনারি ভাষাকেই আমাদের বলা হয় মেশিনের ভাষা। তো এই মেশিনের ভাষাতে আমাদের এই ফরটার্নকে অনুবাদ করে অনুবাদক, যেটা কম্পিউটারের ভেতরেই আমাদের প্রোগ্রামকে অনুবাদ করে। তো এই অনুবাদকে আমরা 2টি পার্টে ভাগ করতে পারি। একটি হচ্ছে কম্পাইলার। তোমাদের বইয়ে কম্পাইলারের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখে নিবে, কারণ কম্পাইলার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং কম্পাইলার সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে। আরেকটা আছে ইন্টারপ্রেটার। তো 2টা অনুবাদক আমাদের আছে, যেটা হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলার হচ্ছে এমন অনুবাদক যেটা আমাদের পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তর করে। এবং ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে। ধরো তোমাদের প্রথম লাইনটা অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তর করলো, এরপর দ্বিতীয় লাইনটা আবার অনুবাদ করে মেশিনের ভাষায় বা কম্পিউটারের ভাষায় রূপান্তর করলো। তো সেই অনুবাদকটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। তো আমরা ইন্টারপ্রেটার নিয়ে আমাদের বেশি কাজ নাই, আমাদের ফরটার্ন প্রোগ্রামিংয়ের মেন কাজ হচ্ছে কম্পাইলার নিয়ে। তো কম্পাইলার হচ্ছে সহজভাবে খুব দ্রুত আমাদের মেশিনের ভাষায় একবারে আমাদের যে প্রোগ্রামটা সেটাকে অনুবাদ করে কম্পিউটারকে সেই ভাষাটা বুঝিয়ে দেয়। তো এটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমাদের ফরটার্ন প্রোগ্রামিংটা আসলে ফরটার্নের কথাটা কোত্থেকে এসেছে? ফরটার্নের ফর থেকে আমাদের ফরটা এসেছে ফর্মুলা থেকে, এবং ট্রানটা এসেছে
ট্রান্সলেশন, অর্থাৎ ফর্মুলা ট্রান্সলেশন থেকেই আমাদের ফরটানের উৎপন্ন। এবং ফরটানটা আমাদের ফরটান যেই ভাষাটা, এটা আমাদের জনক অর্থাৎ এই ভাষাটা আমাদের যে বানিয়েছে সেটা হচ্ছে জন বেকাস নামের একজন বিজ্ঞানী, এই ভাষার উদ্ভাবক, যিনি 1954 সাল থেকে 1957 সালে আমাদের এই ফরটান ভাষাটা তৈরি করেছে। তো ফরটান ভাষায় মূলত আমাদের প্রোগ্রাম চালনা করি আমরা। এবং ফরটানের আমাদের কয়েকটি ভার্সন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে 77 ভার্সন, যেটা নিয়েই মূলত আমরা বেশিরভাগ কাজ করি, যার একটা আপডেট ভার্সন নিয়ে আমরা কাজ করি। এবং আরেকটি আপডেট ভার্সন আছে 90/95। তো তোমরা চ্যাপ্টারে কিছু রিডিং জিনিস পড়লেই এগুলো সম্পর্কে আরও জানতে পারবে। আমি জাস্ট বেসিক্যালি তোমাদের কিছু জিনিস সম্পর্কে যেগুলো আমাদের জানা দরকার আমি সংক্ষেপে আলোচনা করছি। তো এগুলো হচ্ছে 77 ভার্সন আমাদের ফরটানের, যেগুলো নিয়েই হচ্ছে আমরা কাজ করব। এরপরে তোমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ফরটান বর্ণমালা অর্থাৎ ক্যারেক্টার। ফরটানের ক্যারেক্টার অর্থাৎ আমরা ফরটান প্রোগ্রাম যে লিখি, ফরটান প্রোগ্রামে আমাদের কি কি ক্যারেক্টার ব্যবহার করা হয়, কি কি শব্দ ব্যবহার বা বর্ণমালাগুলো ব্যবহার করে আমরা ফরটান প্রোগ্রাম রান করাই, তার একটা চার্ট। তো আমরা মূলত 3 ধরনের ক্যারেক্টার ইউজ করি ফরটান প্রোগ্রামে। একটা হচ্ছে বর্ণধর্মী প্রতীক অর্থাৎ অ্যালফাবেট ক্যারেক্টার। তা অ্যালফাবেট বলতেই আমরা বুঝি কি এ থেকে জেড, সেটা বড় হাতের এ থেকে জেড হতে পারে বা ছোট হাতের এ থেকে জেড হতে পারে, এটা কোনো সমস্যা না। তুমি ফরটান প্রোগ্রামে বড় হাতের জেড এবং ছোট হাতের জেড দুইটাই সমতুল্য অর্থাৎ সমান, এটার কোনো বড় হাত এবং ছোট হাতের দুইটাই তোমার সমান, এটা কোনো ম্যাটার করবে না। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাংখ্যিক প্রতীক অর্থাৎ নিউমেরিক্যাল ক্যারেক্টার। তো নিউমেরিক্যাল সাংখ্যিক মানে সংখ্যা বলতে কি বুঝি আমরা, 0 থেকে 9 আমাদের 10টি সংখ্যা আছে, অর্থাৎ এই 10টি সংখ্যা আমাদের ফরটান প্রোগ্রামে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিশেষ প্রতীক অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার। তো বিশেষ প্রতীকের মধ্যে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ আমাদের প্রতীক চিহ্ন, সেগুলো হচ্ছে প্লাস দ্বারা আমাদের যোগের কাজ করা হয়। এরপর আছে মাইনাস দ্বারা বিয়োগের কাজ করা হয়। এরপর আছে স্টেরিক দ্বারা গুণের কাজ করা হয় ফরটান প্রোগ্রামে, যেটা তোমরা এভাবে লিখতে পারো। এরপরে আমাদের আছে হচ্ছে স্ল্যাশ, যেটা দ্বারা আমাদের ফরটানে ভাগের কাজ করা হয়। এরপরে আছে হচ্ছে ডট। তো ডটকে মূলত ফরটানে পিরিয়ড বলা হয়, যেটা আমরা বিশেষ প্রতীক হিসেবে ফরটানে ব্যবহার করতে পারবো। এরপরে আছে আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। যে কোনো ব্র্যাকেটই থাকুক না কেন ফরটান প্রোগ্রাম শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটটাকেই চেনে। তোমাদের অঙ্কে যদি সেকেন্ড ব্র্যাকেটও থাকে যেটাকে ফরটানে কনভার্ট করতে বলা হয়, সেক্ষেত্রেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। যদি আমাদের থার্ড ব্র্যাকেটও থাকে ম্যাথে, তো সেটাকে আমরা ফরটান প্রোগ্রামে লেখার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটই লিখতে হবে। এবার আমরা যেটা আমাদের আরেকটি প্রতীক আছে সেটা হচ্ছে ইনভার্টেড কমা, যেটা হচ্ছে আমাদের উপরে লেখা হয়। এরপরে আমাদের আছে কমাটাও ফরটানে ব্যবহৃত হয়। এরপর আছে আমাদের ডলার সাইন, যেটা আমাদের ফরটান প্রোগ্রামে ব্যবহার করা যায়। আর আছে সাচ দ্যাট। তো এই কয়েকটি প্রতীক আমাদের ফরটান প্রোগ্রামে ব্যবহার করা যায়। এর বাইরে যে কোনো প্রতীক যদি তোমাদের ফরটানে আসে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। এবং আরেকটি যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে স্পেস অর্থাৎ ফাঁকা স্থান। যেমন আমরা ধরো লিখি যে I am a student। তো এখানে এই দেখো ফাঁকা স্পেস আমরা ব্যবহার করি, এই ফাঁকা স্পেসগুলো ফরটানে ব্যবহার করা যায়। তো আশা করি কোন ক্যারেক্টারগুলো আমরা ফরটানে ব্যবহার করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে জিনিসটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে ফরটান ডেটা। তো ফরটান ডেটা হচ্ছে আমাদের কম্পিউটারের স্মৃতি, অর্থাৎ কম্পিউটার যেখানে তার সব কিছু সংরক্ষণ করে রাখে, কম্পিউটারের মেমোরি। তো মেমোরি এর এমন একটি সংরক্ষিত স্থান, আমাদের কম্পিউটারের যে মেমোরি আছে সেখানে একটি সংরক্ষিত স্থান, এটা কিন্তু মনে রাখতে হবে সংরক্ষিত
স্থান, সংরক্ষিত স্থান যা কোনো মান ধারণ করতে পারে, অর্থাৎ কম্পিউটারের মেমোরির এমন একটি জায়গা বা স্থান যেখানে আমাদের মান ধারণ করতে পারে, সেটাকেই হচ্ছে আমাদের ফরটার্ন ডেটা বলে। অর্থাৎ ফরটার্নের যে ডেটাগুলো আমরা রাখবো, অর্থাৎ আমাদের কম্পিউটারের মেমোরিতে, সেগুলো সংরক্ষণ করে মান ধারণ করতে পারবে, সেটাকেই বলা হয় ফরটার্ন ডেটা। তো ফরটার্ন ডেটা মূলত দুই ধরনের, এক হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো ধ্রুবক মানে কি? ধ্রুবক হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ আমরা এটাকে কোনো পরিবর্তন করতে পারবো না। যেমন ধরো তোমরা পায়ের মান আমরা ক্যালকুলেটর বলো বা কম্পিউটার বলো, যেখানেও বসাও তোমরা পায়ের একটা নির্দিষ্ট মানই কিন্তু সবসময় বের হয়। এটা আমাদের ফরটার্ন ডেটায় আমাদের কনস্ট্যান্ট হিসেবে একটি মান এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটার মান পরিবর্তন করা যাবে না। তো যেই ফরটার্ন ডেটার মান পরিবর্তন করা যায় না বা হবে না, সেটাকেই বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। আরেকটা আছে যেটা হচ্ছে ভেরিয়েবল বা চলক। তো ভেরিয়েবল বা চলক হচ্ছে পরিবর্তনযোগ্য। যেমন আমরা x=5, এটা আমরা ফরটার্নের ডেটায় সেভ করলাম। এরপরে আমরা কিন্তু এটা পরিবর্তন করে x=10ও লিখতে পারবো। অর্থাৎ এক্স, ওয়াই এরকম আমাদের ভেরিয়েবল অর্থাৎ চলকগুলো যেগুলো আমরা মান পরিবর্তন করতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের চলক। আশা করি তোমরা ফরটার্ন ডেটাটা বুঝতে পেরেছো। এখন আমাদের এই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক এবং ভেরিয়েবল, এই দুইটা ফরটার্ন ডাটা আমাদের লেখার নিয়মটা আমরা জানবো। তো আমাদের এই ইন্টিজার ডেটা অর্থাৎ আমাদের হচ্ছে এই কনস্ট্যান্ট এবং আমাদের হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ চলক, এইগুলো আমাদের তিনটি টাইপে আমরা লিখতে পারি। তো তিনটে টাইপের ভিতর একটি হচ্ছে ইন্টিজার ডাটা অর্থাৎ পূর্ণ সাংখ্যিক ডাটা। অর্থাৎ আমরা এটা বুঝতেই পারছি যে আমাদের পূর্ণ সংখ্যার ডাটা এর ভিতর থাকবে। এটা কিন্তু আমাদের ধ্রুবক এবং চলক লেখার তিনটি টাইপ, অর্থাৎ তিনটি টাইপে আমরা এটা লিখতে পারি। তো ইন্টিজার ডাটা হচ্ছে পূর্ণসাংখ্যিক ডাটা, তোমরা বুঝতেই পারছো, যেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ এখানে কোনো দশমিক থাকবে না। যেমন 1, 2, যেমন 100 বা তোমাদের 500, যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক ছাড়া আমাদের যে কোনো পূর্ণ সংখ্যার ডাটা। এরপরে ফ্লোটিং বা রিয়েল ডাটা। ফ্লোটিং এবং রিয়েল ডাটা হচ্ছে আমাদের বাস্তব এবং ভাসমান বিন্দুর ডাটা। তো বাস্তব মানে হচ্ছে আমাদের রিয়েল ডাটা এবং ফ্লোটিং মানে হচ্ছে আমাদের ভাসমান বিন্দু ডাটা। এই দুটো হচ্ছে সেম, রিয়েল এবং ফ্লোটিং এই দুটো কিন্তু সেম। এটার মানে হচ্ছে আমাদের যে কোনো দশমিক বিন্দুর ডাটা, যেমন 3.14। তো এটা হচ্ছে আমাদের দশমিক ডাটাকেই বলা হয় রিয়েল। এটা কিন্তু বাস্তব সংখ্যা। আমরা জানি যে দশমিকটা কিন্তু আমাদের একটি বাস্তব সংখ্যাই হয়। তো যে কোনো অবাস্তব সংখ্যা বাদে যে কোনো সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। কিন্তু এখানে পূর্ণ সংখ্যাকে আমরা আলাদাভাবে ইন্টিজার ডাটা এবং ফ্লোটিং বা রিয়েলকে হচ্ছে দশমিক ডাটাকে আমরা বোঝাচ্ছি। তো এটাকে আমাদের ভাসমান বিন্দু ডাটা বলা হয়, কারণ আমাদের দশমিকের পরে আমরা যত খুশি শূন্য বসাতে পারি, এজন্য যত খুশি যেন সেটাকেই আমরা ভাসমান বিন্দু ডাটা বলে থাকি। তো ক্লিয়ার? এবার তোমাদের হচ্ছে ডেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা। তো ক্যারেক্টার ডাটা মানে হচ্ছে প্রতীক ডাটা, যেখানে আমাদের সাংখ্যিক, বর্ণধর্মী, বিশেষ প্রতীক, যে কোনো সংখ্যা বা বর্ণ, যেমন আমরা দেখে এসেছি প্লাস মাইনাস, আমাদের ফরটানে যে বর্ণগুলো আছে, সংখ্যাগুলো আছে এবং প্রতীকগুলো আছে, এই বর্ণ, সংখ্যা, প্রতীক অর্থাৎ এ থেকে জেড, তারপরে 0 থেকে 9, প্লাস মাইনাস, এগুলো যুক্ত করে একসাথে আমরা যে ক্যারেক্টার ডাটাগুলো তৈরি করতে পারি। অর্থাৎ আমরা ধরো তোমরা আমাদের এখানে আমরা এখানে একজনের নাম লিখতে পারি, যে মিরাজ। তো মিরাজ 1, এখানে একটা বর্ণ সংখ্যাও দিতে পারি, তো মিরাজ 1। তো এটা হচ্ছে একটি ক্যারেক্টার ডাটা, অর্থাৎ আমাদের একটা সাংখ্যিক ডাটা, প্রতীকী ডাটা। তো আশা করি আমাদের তিনটে টাইপে ধ্রুবক এবং চলক লেখার এই তিনটে টাইপ তোমরা বুঝতে পেরেছো। তো তিনটে টাইপের ভিতর এইটা আমাদের বেশি একটা কাজে লাগবে না। আমাদের পরবর্তীতে ফরটার্ন প্রোগ্রাম চালানোর জন্য
যে দুইটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ইন্টিজার ডাটা এবং ফ্লোটিং বা রিয়েল ডাটা। তো ইন্টিজার ডাটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দুইটা জিনিস মনে রাখবা এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইন্টিজারটা ব্যবহার করব, দশমিক বিন্দুর জন্য আমরা ফ্লোটিং বা রিয়েল এই দুইটা সংখ্যা ব্যবহার করব। তো এবার আমাদের চাই, তো এবার আমরা শিখব ফরটানে ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট তৈরি কিভাবে আমরা করি। অর্থাৎ এগুলো তোমরা মনোযোগ সহকারে বুঝবে, পরবর্তীতে ফরটানে যত ধ্রুবক সংখ্যা আসবে ফরটান প্রোগ্রাম চালনা করার জন্য সেগুলো কিভাবে ধরবে, কিভাবে লিখবে, এখান থেকেই কিন্তু তোমরা শিখবে। তো এবার দেখো, আমরা প্রথমেই ফরটানে ধ্রুবক তৈরি করার জন্য আমাদেরকে একটা ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার এটা তোমাদের বড় হাতে লিখতে হবে। প্যারামিটার দিয়ে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট নেম, অর্থাৎ আমাদের যেই ধ্রুবকটা আমরা লিখব ফরটান প্রোগ্রামে তার নাম, ইকুয়াল আমাদের ভ্যালু অর্থাৎ তার মান। যেমন আমরা ধরো এখান থেকে যদি আমরা পায়ের মানটা আমরা যদি ধ্রুবক হিসেবে আমাদের ফরটানে চালনা করতে যাই তখন আমরা কেমন লিখব, প্রথমেই আমরা লিখব প্যারামিটার, তারপরে আমাদের কনস্ট্যান্ট নেম। কনস্ট্যান্ট নেম মানে কি, ধরো আমরা পায়ের মান নির্ণয় করব, কনস্ট্যান্ট আমরা পায়ের মানটা ধরবো এখানে, তাহলে পাই। এবার ইকুয়াল আমাদের ভ্যালু, পায়ের ভ্যালু কি 3.1416। তো এটাই হচ্ছে আমাদের প্যারামিটার। তো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা যেটা ধরব সেটা হচ্ছে আমাদের প্যারামিটার। তো প্যারামিটারটা তোমরা কিন্তু মনে রাখবে এবং এটা এইটুকু লিখে তোমাদের এইটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে যে ধ্রুবকের ক্ষেত্রে আমরা প্যারামিটার দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটা সেটা দিয়ে আমরা নেম দেব, অর্থাৎ যে কোনো ধ্রুবক, এখানে আমরা পাই ধরতে পারি বা যে কোনো ধ্রুবকের মান তোমরা ধরতে পারো। সো সেইটা ধরে ইকুয়াল দিয়ে সেই ধ্রুবকের মান অর্থাৎ ভ্যালুটা যেটা সেটা আমরা বসাবো, তাহলে আমাদের ফরটান প্রোগ্রামে এই ধ্রুবকটা বসানো হয়ে যাবে। এরপরে ফরটান প্রোগ্রামে ম্যাথে যখন তোমরা পাই দিবে তখন আমাদের প্রোগ্রামটা বুঝবে যে পায়ের মানটা এইটা আমাদের ম্যাথে বসাতে হবে। তো যেমন ধরো তোমরা ধ্রুবকের মান ধরবে, আমাদের হচ্ছে মাঝে মাঝে অঙ্কে দিয়ে দেয় যে আমাদের একটি বর্গ ম্যাট্রিক্স n গুণ n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, যেটা তোমাদের হচ্ছে মান দেওয়া আছে n এর মান হচ্ছে 3, অর্থাৎ 3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স 3 গুণ 3। তো আমাদের এই যে এবং পরবর্তীতে 2টা ম্যাট্রিক্স বা 3টা ম্যাট্রিক্সেও তোমাদের সেম এই ম্যাট্রিক্স ব্যবহার করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা সেই মানটা ধরে নিতে পারো। প্যারামিটার অর্থাৎ আমাদের এখানে আমরা মান ধরবো, আমরা এই n এর মান 3, n = 3। তো এটা ধরলে আমাদের এই যে বর্গ ম্যাট্রিক্স যখন আমরা n গুণ n লিখবো ম্যাথে তখন আমাদের ওখানে ধরবে যে 3 গুণ 3, তারা বুঝবে যে এটা হচ্ছে 3 গুণ 3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তো এভাবেই হচ্ছে আমাদের যে কোনো মান আমরা প্যারামিটারের সাহায্যে আমরা সেটাকে ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্টে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ ধ্রুবক হিসেবে আমাদের ফরটান প্রোগ্রামে সেটা আমরা চালনা করতে পারি। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল তৈরি। তো ভেরিয়েবল তৈরিটাও খুব গুরুত্বপূর্ণ। তো ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়, ভেরিয়েবলের জন্য আমরা দুইটি পদ্ধতিতে আমরা চলক বা ভেরিয়েবল তৈরি করতে পারি। তো একটি পদ্ধতি হচ্ছে প্রথমটা ইমপ্লিসিট মেথড, মানে হচ্ছে অব্যক্ত পদ্ধতি। তো অব্যক্ত পদ্ধতিটা আসলে কি, যেখানে আমাদের চলকের মান নির্দিষ্ট করে বা চলকের মানটা বলা নেই, যে আমরা ভেরিয়েবলটা কি ধরবো সেটা আমাদের বলা থাকে না,
অর্থাৎ প্রথমের যেই মানগুলো সেখান থেকে আমাদের দেখে বুঝে নিতে হবে যে আমাদের চলকের মানটা আমরা কী ধরব, সেটাকে বলা হয় ইমপ্লিসিট মেথড। এবং 2 নম্বরে যেটা সেটা হচ্ছে এক্সপ্লিসিট মেথড। অর্থাৎ ব্যক্ত পদ্ধতি। তো ব্যক্ত পদ্ধতিতে হচ্ছে আমাদের চলকের মান সরাসরি আমাদের বলাই থাকে, অর্থাৎ ব্যক্ত করা থাকে। তাহলে আমাদের এই যে চলকগুলো আমাদের রিয়েল না ইন্টিজার, এটা আমরা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? কারণ অব্যক্ত ফাংশন তো আমাদের বলে দেয় না যে আমাদের চলকটা রিয়েল না ইন্টিজার, কিন্তু ব্যক্ত ফাংশনে আমাদের এটা বলা থাকে। তো অব্যক্ত ফাংশনে আমাদের মূলত প্রথম যে লেটারটা সেইটা দেখে বুঝতে হবে যে আমাদের চলকটা রিয়েল না ইন্টিজার। তো তোমাদেরকে আমি ডিটেলে এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের মূলত সামনে অর্থাৎ প্রথম অক্ষর কি সেটা দেখতে হবে। যেমন আমরা যখন মোবাইলে সার্চ দিই নাম, যে আমরা কার নাম লিখব, তো প্রথমেই কিন্তু আমরা সার্চ দিলে তোমাদের মেসেঞ্জার বলো বা সিমের নাম্বার দেখতে বলো, যে আমরা যদি সুমি নামটা সার্চ দিতে যাই তো এস আগে দিই, যে এস অর্থাৎ প্রথম অক্ষর। তো সেরকমই আমরা এখানে প্রথম অক্ষর দেখে বিচার করব যে আমাদের চলকটা রিয়েল নাকি ইন্টিজার। তো যে সকল চলকের প্রথমে আমাদের আই, জে, কে, এল, এম, এন অর্থাৎ এই 6টি লেটার থাকবে সেগুলোকে বলা হয় ইন্টিজার চলক। অর্থাৎ আই থেকে এন পর্যন্ত এই 6টি সংখ্যা ও এই 6টি বর্ণমালা, এই 6টি লেটার দ্বারা আমাদের যখন শুরু হয় আমাদের যখন কোনো চলক আমরা এই 6টি লেটার দ্বারা লিখি তখন আমাদের সেটাকে বলা হয় ইন্টিজার চলক। এবং যখন আমরা এই 6টি বাদে অর্থাৎ এ থেকে এইচ এবং ও থেকে জেড অর্থাৎ এই 6টি বাদে অন্য যেই 23টি সংখ্যা আমাদের থাকে, যেই 23টি লেটার, সেগুলো দ্বারা যখন আমাদের শুরু হয় কোনো চলক তখন সেটাকে বলি আমরা রিয়েল চলক বা ফ্লট চলক অর্থাৎ বাস্তব চলক। তো তোমাদেরকে আমি যদি উদাহরণের মাধ্যমে দেখাই, তো দেখো আমাদের কিন্তু সাম একটা চলক। তো সামে আমাদের এটা রিয়েল নাকি বাস্তব এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। তো রিয়েল নাকি বাস্তব সেটা আমরা কি দেখে বুঝবো? আমাদের এস দেখে। তো এসটা আমাদের আই থেকে এন এর ভিতর পড়ে না, এজন্য আমাদের ও থেকে জেড এর ভিতর পড়ে, যেটা হচ্ছে আমাদের রিয়েলের ভিতরে পড়ে। তার মানে আমাদের সামটা একটা রিয়েল চলক। কিন্তু সামের আগে যদি আমরা অর্থাৎ সামের আগে যখন আমরা আই বসিয়ে দেব তখন কিন্তু আমাদের ইন্টিজারের ভিতরের যেই সংখ্যাগুলো সেগুলোই চলে আসবে, অর্থাৎ তখন আমাদের হবে ইন্টিজার চলকটা আই সাম। তো এছাড়াও আমাদের আরও যে সকল চলক আছে যার সামনে আমাদের এরকম আই থেকে এন পর্যন্ত হবে সেগুলো হবে বাস্তব ইন্টিজার চলক, এবং আই থেকে এন ছাড়া অন্য লেটারগুলো যখন আমাদের থাকবে তখন সেটা হবে রিয়েল চলক। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবং এক্সপ্লিট মেথড বা ব্যক্ত পদ্ধতিতে আমাদের কি থাকে? আমাদের বলা থাকে, অর্থাৎ আমাদের সরাসরি বলে দেওয়া থাকে যে আমাদের এটা ইন্টিজার নাকি রিয়েল। তো আমাদের দেখো সাম কিন্তু আমাদের একটা রিয়েল চলক। তো রিয়েল ভেরিয়েবল যেহেতু আমাদের সামের আগে যদি আমাদের ব্যক্ত ফাংশনে এভাবে দিয়ে দেবে যে ইন্টিজার সাম, তো এভাবে যখন ইন্টিজার সাম অর্থাৎ সামটা আমাদের যতই এটা রিয়েল হোক না কেন এর সামনে যেহেতু আমাদের ইন্টিজার বলে দিয়েছে, তো এই রিয়েল সামটাও আমাদের ইন্টিজার সাম অর্থাৎ আমাদের ইন্টিজারে চলকে রূপান্তরিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন যদি আমাদের এই যে আই সামটা কিন্তু একটা ইন্টিজার, কিন্তু এর আগে যদি আমাদের রিয়েল
রিয়েল আই সাম, এভাবে রিয়েল লেখাই থাকে, রিয়েল মানে হচ্ছে বাস্তব। তো এরকম সামনে আমাদের লেখাই যদি থাকে যে আমাদের এটা রিয়েল নাকি ইন্টিজার, তো সেটা যদিও আমাদের বাস্তব হয়, যদিও আমাদের ইন্টিজার হয়, তবুও আমাদের সেটা রিয়েলই হবে। তাহলে তবুও আমাদের সেটা ইন্টিজারই হবে যখন ইন্টিজার থাকবে। তো এভাবে আমাদের ব্যক্ত পদ্ধতিতে আমাদের বলে দেওয়া থাকে, কিন্তু অব্যক্ত পদ্ধতিতে আমাদের বলে দেওয়া থাকে না। এজন্য অব্যক্ত পদ্ধতিতে আমরা প্রথম আমাদের লেটারগুলো দেখব যে এই 6টার ভিতর থাকলে সেটা হবে ইন্টিজার, আর এই 6টা ব্যতীত যে কোনো লেটার যদি থাকে তাহলে সেটা হবে রিয়েল চলক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলক লেখার নিয়ম দেখব। এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলের দুইটি পদ্ধতি। এবার আমরা এর লেখার নিয়মটা দেখব। তো এবার দেখো আমাদের ফরটানে ভেরিয়েবল আমরা কিভাবে তৈরি করব। ফরটানে আমাদের ভেরিয়েবল তৈরি করার জন্য আমাদের কিছু শর্ত আছে, যেগুলো হচ্ছে ডিজিট, অর্থাৎ ফরটানের চলকের ডিজিট অবশ্যই আমাদের 1 থেকে 6টি হতে হবে। যেমন আমরা কিন্তু দেখেছিলাম আমাদের সাম একটি চলক। তো সামকে আমরা আসলে যোগের ক্ষেত্রে বোঝাই। তো যোগের যে ইংলিশটা সেটা হচ্ছে সামেশন। তো সামেশনে কিন্তু আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা চলক। তো এই সামেশনটা 9টা লেটার যেহেতু এখানে আছে, তো সামেশনটা একটি চলক হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা একটি চলক বানানোর জন্য এখানে শুধুমাত্র সামটাই ব্যবহার করি। এবার দেখো চলকের নামে আমাদের এ থেকে জেড এবং 0 থেকে 9 পর্যন্ত ক্যারেক্টার ব্যবহার করা যাবে, কিন্তু কোনো বিশেষ প্রতীক ব্যবহার করা যাবে না। কারণ আমাদের আগে কিন্তু ফরটান প্রোগ্রামে আমরা দেখেছি কিছু প্রতীক এর আছে, যেমন প্লাস, মাইনাস, স্টেরিক, স্ল্যাশ, এরকম কিছু প্রতীক আমরা দেখেছিলাম। কিন্তু ফরটান ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা কিন্তু ফরটান প্রোগ্রামের ক্ষেত্রে না, শুধুমাত্র ভেরিয়েবলের ক্ষেত্রে। তো ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের প্রতীক ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের নাম যখন আমরা লিখব তখন শুধুমাত্র আমাদের বর্ণমালাগুলো এবং আমাদের সংখ্যা 10টি ব্যবহার করা যাবে। তো বর্ণমালাগুলো বড় অক্ষরের হতে পারে, আবার ছোট অক্ষরেরও হতে পারে, সেটা কোনো ম্যাটার করবে না। তো এবার আমাদের 3 নম্বর শর্ত হচ্ছে চলকের নামের শুরুতে এ থেকে জেড হতে হবে। যেমন তোমাদেরকে আমি দেখাই। তো আমাদের এই শর্ত অনুযায়ী আমি একটা এক্সাম্পল যদি দিই, যে আমাদের এখানে সাম 1, এটা কিন্তু আমাদের একটা চলক হবে, কারণ আমাদের এটা 6 ক্যারেক্টারের ভিতরে এবং এখানে প্রথম অক্ষরটা আমাদের চলকের শুরুতে আছে। চলকের শুরুতে আমাদের প্রথম অক্ষর অর্থাৎ আমাদের লেটার আছে এবং আমাদের সংখ্যা আছে, যেগুলো আমরা ভেরিয়েবলে আনতে পারবো। কিন্তু আমরা যখন এখানে দিব সাম প্লাস, তো এটা কিন্তু একটি বিশেষ চিহ্ন বা প্রতীক হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের ভেরিয়েবলে লেখার নিয়ম নাই, এজন্য এটা আমাদের একটি চলক হবে না। আবার তোমাদের প্রথমে চলকের নামের শুরুতে এ থেকে জেড, তো চলকের নামের শুরুতে যদি আমরা যেরকম সাম 1 দিয়েছি, তো যদি আমরা দিই 1 সাম, তো এটা আমাদের একটি চলক হবে না, কারণ শুরুতে আমাদের অবশ্যই লেটার হতে হবে, এটা কোনো সংখ্যা হওয়া যাবে না। অর্থাৎ সংখ্যা ব্যবহার করা যাবে, কিন্তু সেগুলো মাঝে বা লাস্টে। আমাদের শুরুর যে লেটারটা, শুরুর সংখ্যাটা আমরা কিছুতেই সংখ্যা ব্যবহার করব না, শুরুতে আমরা লেটার ব্যবহার করব। এরপরে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এখানে সমতুল্য, অর্থাৎ আমাদের ফরটান প্রোগ্রামে যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সমতুল্য, আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম। তো শুধুমাত্র আমাদের যদি কোনো কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশন বা ফরটানের নিজস্ব কোনো শব্দ ছাড়া অন্য সবগুলোকে আমরা এখানে বড় হাতের এবং ছোট হাতের একই, তোমরা যা ইচ্ছা সেটা লিখতে পারো। হয় বড় হাতের লিখবে, না ছোট হাতের, মিক্সিং করা যাবে না। হয় তুমি বড় হাতের লিখবে, না হলে ছোট হাতের। এবার চলকের নামের মাঝে স্পেস অগ্রাহ্য করা হয়। আমরা যদি এখানে দিই যে সাম স্পেস দিয়ে যদি 1 দিই, তো এই যে এই স্পেসটা, এটা আমাদের কম্পাইলার, যেটা আমাদের এই যে এই ফরটান প্রোগ্রামটা রিড করে আমাদের হচ্ছে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, সেটা আমাদের এই স্পেসটাকে অগ্রাহ্য করবে। অর্থাৎ স্পেস দিলেও যা, না দিলেও আমাদের চলকের ক্ষেত্রে তাই।
এরপর চলকের নামে কোনো কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশন ব্যবহার করা যাবে না। তো কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশন কি? কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশন হচ্ছে আমাদের কম্পিউটারের অর্থাৎ ফরট্রান প্রোগ্রামের নিজস্ব কিছু ভাষা, নিজস্ব কিছু ওয়ার্ড, ভাষা না, নিজস্ব কিছু ওয়ার্ড। যেমন আমাদের হচ্ছে, যদি তোমরা দেখো যে রিয়েল একটা লাইব্রেরি ফাংশন, আবার স্টপ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব। তো স্টপ একটা লাইব্রেরি ফাংশন, এটা আমাদের চলক হিসেবে গ্রহণযোগ্য করা হবে না। আবার ফরম্যাট এটা একটি লাইব্রেরি ফাংশন, এটা আমাদের চলক হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো এগুলোই হচ্ছে আমাদের ফরট্রানে ভেরিয়েবল তৈরির নিয়ম। তো এই নিয়মগুলো ফলো করে আমরা যে কোনো ভেরিয়েবলই ফরট্রানে তৈরি করতে পারি। এবার তোমাদের বই থেকে দেখো, বইয়ে তোমাদের কিছু দেওয়া আছে যে এগুলো ফরট্রানের ভেরিয়েবল হবে কি না। তোমরা যদি না হয় তাহলে ব্যাখ্যা করো। তো এগুলো থেকে মূলত তোমাদের একটি কোশ্চেন পরীক্ষায় আসে। তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। যেমন বইতে কিন্তু সব দেওয়াই আছে। যেমন এক্স রে কিন্তু আমাদের এখানে ইনকারেক্ট আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে, কারণ এক্স রেটার ভেতরে আমাদের হাই পেন আছে এবং হাই পেন অর্থাৎ কোনো প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। এজন্য আমাদের এই নিয়মটা লেখার নিয়ম বহির্ভূত, এজন্য আমরা এক্স রেটা দিতে পারবো না। আবার এই যে ডিপ্ট, এটা কিন্তু আমাদের শুদ্ধ, কারণ আমাদের এখানে 4 ক্যারেক্টার আছে, যেটা আমাদের কারেক্ট অর্থাৎ 6-এর ভিতরে আছে, এবং এখানে আমাদের কোনো প্রতীক নাই এবং প্রথমে আমাদের সংখ্যা আছে। 3 RDYR, এটা কিন্তু আমাদের 3টা সামনে, এই জন্য আমাদের হবে না, কারণ আমাদের প্রথমটা আমরা জানি আমাদের একটা লেটার দিতে হবে, সংখ্যা হলে হবে না। আবার স্টুডেন্টস, এটাও হচ্ছে ইনকারেক্ট, কারণ স্টুডেন্টসের প্রথমে যতই আমাদের ঠিক থাকুক এবং এটা সব দিক থেকেই ঠিক, কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো এখানে লেটারগুলো 1 থেকে 6-এর বেশি, এজন্যই হবে না, কারণ 6-এর বেশি কোনো লেটার আমরা এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। আবার এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ডট চিহ্ন ব্যবহৃত আছে, এই জন্য এটা ইনকারেক্ট। স্টপ, এটা হচ্ছে আমাদের একটি ফরট্রান স্টেটমেন্ট বা ফরট্রানের যে লাইব্রেরি ফাংশন তার আওতাধীন, এই জন্য আমাদের এটা ব্যবহার করতে পারবো না। রিয়েলও আমাদের ফরট্রানের একটি লাইব্রেরি ফাংশন, এজন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, যেটা কিন্তু প্রতীক হিসেবে আমাদের চলকের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এজন্য এটাও আমাদের হবে না। এখানে যোগ আছে, এটাও হবে না। তো এভাবে বইয়ে যেগুলো আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এবং বিষয়টা আরও তোমাদের ক্লিয়ার হবে। তো বইয়েও নিয়মগুলো ভালোভাবেই দেওয়া আছে, তোমাদের এখান থেকেও চাইলে তোমরা দেখতে পারো। বইয়ে নিয়মগুলো দেওয়া আছে, যেগুলো আমি বলেছি ঠিক সেগুলোই। তো আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো। সামনে আমি আরও ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।